নবাব কিনলে আরাম ফ্রি। নবাব কিনলে আরাম ফ্রি। নবাবগঞ্জের বিজ্ঞাপনী জিঙ্গেলে প্রথম দেখা গিয়েছিল জিত নামে একটি ছেলেকে ছোট পর্দায়। এই বিজ্ঞাপনটি বিশাল হিট ছিল বহুকাল, কিন্তু তখন সে একজন অবাঙালি কালীঘাটের তরুণ। জিত নামে তাকে কেউ চিনত না। টালিগঞ্জ পাড়ায় প্রবেশের জন্য তখন সবে ঘোরাঘুরি শুরু করেছেন তিনি। বড় পর্দার বিখ্যাত ভিলেন বিপ্লব চট্টোপাধ্যায়ের কাছে যাতায়াত করতেন জিত, টলিউডে এন্ট্রির টিপস নিতে। একসময় তপন সিনহার ছবিতে কাজ করেছিলেন, ডটার অব দি কান্ট্রি। এই ছবিতে ছোট্ট এক চরিত্রে অভিনয়ের সুযোগ পেল এই অবাঙালি ছেলেটি জিত। তপন সিনহার ছবি বলে কথা, কিন্তু তখনও তাকে কেউ চিনত না। এক্সট্রা রোল, প্রায় ছোট্ট একটি রোল, যার আবার উচ্চারণ বাঙালিদের মতন নয়। সে কি আদৌ হবে টলিউডের নায়ক? এ প্রশ্ন কিন্তু ছিল। এ সময় বাংলা চলচ্চিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রাজত্ব চলছে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সময়টা তখন ছিল একক প্রসেনজিতের রাজত্ব। একার কাঁধেই প্রসেনজিৎ টেনে নিয়ে চলেছেন টলিউড ইন্ডাস্ট্রিকে। তখন সিঙ্গেল স্ক্রিনগুলো ধুঁকছে, আসেনি মাল্টিপ্লেক্স। অঞ্জন চৌধুরী, স্বপন সাহা, সুজিত গুহ, হরনাথ চক্রবর্তীর জামানা চলছে। আর্ট ফিল্ম বলতে একা ঋতুপর্ণ ঘোষ, বাংলাদেশ থেকে ফিরদৌস বা বলিউড থেকে শারদ কাপুরকে নায়ক করে ছবি হিট করে দেবার চেষ্টা চলছে। কিন্তু প্রসেনজিতের পর আর কেউ সেই টলিউড সম্রাট হিসাবে প্রতিষ্ঠা পাচ্ছেন না। এই সময় একটি নতুন ছবি তৈরি হচ্ছে, সাথী। অফার এলো জিতের কাছে। শোনা যায় প্রথমে বোম্বাদা অর্থাৎ প্রসেনজিৎকে ভাবা হয়েছিল এই চরিত্রের জন্য, কিন্তু যে কোনো কারণে তিনি সেটিকে করতে পারলেন না। এরপর জিতের ডাক পড়ল, কাস্টিং হয়ে গেল, শুরু হলো সাথী সিনেমার শুটিং। আর এই শুটিংয়ে নিজেকে উজাড় করে দিলেন জিত। কিন্তু ছবিটার ভাগ্য নির্ধারণ তো করবে দর্শক, তবেই নবাগত নায়ক পাবেন নায়ক বলে প্রতিষ্ঠা। এমনই একদিন রিলিজ করলো সাথী ছবি। সেখান থেকেই শুরু এই গল্প, যা কেউ জানেই না কিভাবে জিতের উত্থানের ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং অঞ্জন চৌধুরী। অঞ্জন চৌধুরী দর্শকের মন পড়তে পারতেন, তাই তিনি ছবি বানিয়ে পুরস্কারের তোয়াক্কা করতেন না। লাল দিয়ে লেখা হাউসফুল বোর্ড তিনি করে দেখাতেন। দর্শক ধন্য ছবি তিনি বারবার উপহার দিয়েছেন। অঞ্জন চৌধুরীর ছায়াসঙ্গী প্রযোজক দিগ্বিজয় চৌধুরী সাক্ষী ছিলেন সেদিনের, যেদিন ভাগ্য নির্ধারণ হয় জিতের। দিগ্বিজয় চৌধুরীর আরেকটি পরিচয়, তিনি গীতিকার মোহিনী চৌধুরীর পুত্র। দিগ্বিজয় চৌধুরী জানালেন সেদিনকার ঘটনা। ভেঙ্কটেশ ফিল্মসের তখন সবে শুরুর জামানা। সাথী ছবির ফার্স্ট ডেতে ফার্স্ট শো বেহালার অজন্তা সিনেমা হলে। আমন্ত্রিত অঞ্জন চৌধুরী। জিতকে তখন কেউ চেনেই না। তার প্রথম ছবির দিন অজন্তা হল খাঁ খাঁ করছে। তখন আগের সিঙ্গেল প্লেক্স অজন্তা, যেখানে বাংলা ছবি তখন দেখতে বাঙালিরা যায় না, হিন্দি ছবি বেশি আসে। অজন্তায় অঞ্জনদা আর আমাদের মিলিয়ে প্রথম দিন ৮ থেকে ১০ জন দর্শক মাত্র। একদম শুনশান। আমাদের কাছে ছবিটা খুব একটা ভালো লাগেনি, সে বাঙালি ফিলিংস পায়নি। কারণ জিতের অবাঙালি সুলভ সংলাপ বলা, অবাঙালি দক্ষিণী প্রভাব গানের সুরে কথায়। ছবি দেখে বেরিয়ে এসে অঞ্জনদা আমায় জিজ্ঞাসা করল, কিরে কি বুঝলি? আমি বললাম ছবিটা ভক্কা হবে। অঞ্জনদা বলল, কিছুই বুঝিসনি। আমি তো অবাক। অঞ্জনদা বলল, সাথী ছবিটা সুপার ডুপার হিট হবে, আর এই হিরো দাঁড়িয়ে যাবে। বলেই সঙ্গে সঙ্গে ভেঙ্কটেশ মণি আর শ্রীকান্ত মেহতাকে ফোন করলেন অঞ্জনদা। ততক্ষণে ভেঙ্কটেশ মণি আর শ্রীকান্ত মেহতা হতাশ হয়ে ভেঙে পড়েছেন, কারণ সব হলে সাথী দর্শক শূন্য প্রথম শোতে। অঞ্জনদা ফোন করে বলল, তোমাদের ছবিটা সুপার ডুপার হিট হবে, তোরা শুধু কষ্ট করে হাউসের ছবিটা রেখে দে, ছবিটাকে হলে ধরে রাখার ব্যবস্থা কর। যথারীতি তাই হলো। অঞ্জন চৌধুরীর ভবিষ্যৎবাণী ফলল। বাংলা ছবির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল যে বাঙালি দর্শক, তারাই সাথে দেখতে এলো হলে। মাসের পর মাস চলল। বিশেষত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা প্রাণপাত করে ফেলল হলে গিয়ে নতুন নায়ক জিতকে দেখতে। পাড়ায় পাড়ায় মাইকে বেজে উঠল, ও বন্ধু তুমি শুনতে কি পাও। জিত প্রিয়াঙ্কা ত্রিবেদীর জুটি
দর্শকদের মনে জায়গা করে নিল, সাথে রেকর্ড হিট হলো। এত মাস হলে চলা ছবি খুব কম আছে ইতিহাসে। বাংলা ছবির নতুন ঘরানা দেখতে লোক হল ভরল। জিতের পরের ছবি নাটের গুরু, যেটা আবার কোয়েল মল্লিকের প্রথম ছবি। সেটাও সাথীর পরিচালক অঞ্জন চৌধুরীর শিষ্য হরনাথ চক্রবর্তীর পরিচালনায়। অঞ্জন চৌধুরীর সঙ্গে সেভাবে কাজ করেননি, কিন্তু কোথাও অঞ্জন চৌধুরীর আশীর্বাদ ধন্য হয়েছিলেন যেন জিত। এরপর বেঙ্কটেশের পরের ছবি ছিল চ্যাম্পিয়ন। এবারে জিৎ শ্রাবন্তী জুটি। সেইবারও সে বেহালা অজন্তায় অঞ্জন চৌধুরীকে প্রথম দিন ছবি দেখতে আমন্ত্রণ জানালো বেঙ্কটেশ, সঙ্গে ছায়াসঙ্গী দিগ্বিজয় চৌধুরী। অঞ্জন চৌধুরী বরাবর টিকিট কেটে সাধারণ দর্শকদের মধ্যে বসে সাধারণ মানুষের চোখ দিয়ে সব ছবি দেখতেন। চ্যাম্পিয়নের ক্ষেত্রে সে নিয়মের ব্যতিক্রম হল না। এরপরে দিগ্বিজয় চৌধুরী জানাচ্ছেন পরের গল্প। চ্যাম্পিয়ন তখন জিতে স্টার, হলভর্তি দর্শক। হলের সামনে আবির ছড়াচ্ছে জিত ফ্যান্স ক্লাবের ফ্যানেরা, নানা রকম হই হট্টগোল, কত কাণ্ড। অজন্তা হল ফেটে পড়ছে আর কি। ছবিটা দেখে বেরিয়ে এলো অঞ্জন চৌধুরী, আমায় বলল, কিরে কি বুঝলি? আমি বললাম সুপার ডুপার হিট। অঞ্জন চৌধুরী বলল, তুই কিচ্ছু বুঝিস নি, ছবিটা সুপার ডাব্বা হবে বলে ওইখান থেকে যেদিন সাথীর সময় বেঙ্কটেশকে ফোন করেছিল, ওদের ফোন করলো সেখান থেকেই মোবাইল টিপে অঞ্জন চৌধুরী। তখনও তো হাউসফুলের খবরে ফুটছে বেঙ্কটেশ, এক্সিবিটরা সব বসে আছেন, কিন্তু অঞ্জন চৌধুরী ফোন করে বলল, তোদের ছবিটা সুপার ডাব্বা হবে। তাই হলো। সাথীর সাফল্য কিন্তু পায়নি চ্যাম্পিয়ন। পরবর্তীকালে বেঙ্কটেশ ফিল্মস অঞ্জন চৌধুরীকে একটি তামিল ছবির বাংলা ভার্সন চিত্রনাট্য লিখতে বলে, এবং সেই ছবির পরিচালক ছিলেন নবাগত পরিচালক রবি কিনাগি। অঞ্জন চৌধুরী সেই তামিল ছবি কিছুটা দেখে বলে দেন, এ গল্প বাংলার দর্শক নেবে না, আমি করতে পারবো না স্ক্রিপ্ট, তোরাও ছবি করিস না। তখন রবি কিনাগি ও সর্বোপরি বেঙ্কটেশ স্বীকার করে সাথী চ্যাম্পিয়ন দুটি ছবিতেই অঞ্জন চৌধুরীর ভবিষ্যৎবাণীর কথা। এই আসন্ন ছবিটিও করা বাতিল করে দেন বেঙ্কটেশ। এতটাই ছিল ছবির স্রষ্টা হিসাবে অঞ্জন চৌধুরী। আজও টিভি খুললে হয়তো অঞ্জন চৌধুরীর দুটো একটি ছবি রোজই থাকে। টিআরপি নিশ্চয়ই ওঠে, তাই ছবিগুলো আজও প্রায় দেখা যায় টিভিতে। সাথী ছবিটা সেদিন যদি হলে রাখার কথা অঞ্জন চৌধুরী না বলতেন, তাহলে আমরা আজকের সুপারস্টার জিতকে হয়তো পেতামই না। আজ এ পর্যন্তই। আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।